সাফা অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে, নিভ্রর পেছনে ছুট লাগায়। নিভ্র সোজা নিচে চলে যায়। হসপিটালের সামনে বিশাল বাগান, ফুলের গাছে ভরপুর জায়গাটা, বাগানের পাশেই পার্কিং এরিয়া। নিভ্র বাসায় যাবে বলে সেদিকেই হাঁটা দেয়। এখন সন্ধ্যা হয়ে গেছে, এই দিকটার লাইটগুলো এখনো জ্বালানো হয়নি। নিভ্র এগোতেই সাফা ওর হাত ধরে ফেলে, রাগি রাগি গলায় হাঁপাতে হাঁপাতে বলে, আপনি কি মানুষ বলেন তো? আমার কিন্তু সন্দেহ আছে। মনে হয় এলিয়েন টাইপ কিছু হবেন। তা না হলে এত তাড়াতাড়ি কিভাবে নিচে নেমে এলেন? তুমি হয়তো জানো না যে লিফট আছে হসপিটালে। আমি লিফট দিয়েই নেমেছি। আর প্রায় রাত হয়ে এসেছে, বাসে যাও। আরে দাঁড়ান না, এই বাগানটা সুন্দর তো। এটা চাইতে বড় কথা, ওই বাচ্চাটার সাথে দেখা না করে চলে এলেন কেন? ওকে বাই তা বলে তো আসতে পারেন। চলেন। না ভাই বলতে হবে না, মোট নেই। আমি বাসে যাব। আর বক বক না করে যাও তো এখান থেকে। সাফা গাল ফুলিয়ে দাঁড়িয়ে পড়ে। এই লোক এমন কেন? একটু নর্মাল বিহেভ করলে কি হয়? সাফা চারপাশে চোখ বুলোতেই চেঁচিয়ে ওঠে। নিভ্র এমন চেঁচামেচি শুনে দ্রুত সাফার কাছে এসে দাঁড়ায়। সাফা খুশিতে গদগদ হয়ে হাত দুটো একসাথে মুষ্টিবদ্ধ করে বলে, ওয়াও, জোনাকির আলো! নিভ্র ঘুরে দাঁড়ালো, সামনে তাকিয়ে দেখে সারা বাগান জোনাকির আলোতে আলোকিত হয়ে আছে। নিভ্র আবার সাফার দিকে তাকালো। সাফার গায়ে এসে জোনাকি বসে। সাফাকে জোনাকিরা নিজের আলো দিয়ে আলোকিত করছে, হলুদ আলোয় আলোকিত। নিভ্র অবাক হয়ে দেখছে, তার মনে হচ্ছে তার সাথে কিছু একটা হচ্ছে, ভয়ঙ্কর কিছু হচ্ছে। হঠাৎ সে সাফার পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়ে, এক হাত সাফার কোমরে রেখে আর এক হাত সাফার ডান হাতে রাখে। সাফা চমকে তাকায়, তার সারা শরীরে শিহরণ দিচ্ছে মনে হয়। সাফা ঘাড় ঘুরিয়ে তাকায়, নিভ্র ইশারায় চুপ থেকে সামনে তাকাতে বলে। সাফা চোখ সরিয়ে সামনে তাকায়। নিভ্র সাফার ডান হাতের পিঠ নিজের ডান হাতে নিয়ে তার সামনে লম্বা করে বাড়িয়ে দিল। সাথে সাথে এক ঝাঁক জোনাকি উড়ে এসে সাফার হাতে বসে। সাফা তো খুশিতে নেচে দেবে টাইপের অবস্থা। সাফা ঘুরে নিভ্রর দিকে তাকায়, নিভ্রও তাকায়। দুজন দুজনের চোখে অদ্ভুতভাবে হারায়। নিভ্রর সবুজ চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাফার নীলাভ চোখ। নিভ্রের মনে হয় আর বেশিক্ষণ থাকলে না জানি কি হয়, তাই ধীরে ধীরে হাত সরিয়ে নিয়ে দূরে দাঁড়ায়। সাফা জোনাকিগুলোর দিকে তাকায়, তার চোখে মুখেও জোনাকি উড়ে এসে বসে। সাফা মুখ কুঁচকে আছে, আবার সেই টোল দৃশ্যমান হয়ে ওঠে। জোনাকির আলোতে তা আরও সুন্দর দেখাচ্ছে। নিভ্রর ইচ্ছে করছে এবার হাত রাখতে সেই ভয়ঙ্কর গর্তে। নিভ্র মনের অজান্তেই পকেট থেকে মোবাইল বের করে কিছু ছবি তুলে নেয়। সাফা জোনাকিগুলো নিয়ে খেলছে, এদিক ওদিক ঘুরছে। এবার কিছু জোনাকি মুঠোয় ভরে নিভ্রর সামনে দাঁড়ায়। নিভ্র তখন চকিতে ফোনটা পকেটে ঢুকিয়ে নেয়। তাকে দেখে মনে হচ্ছে সে চুরি করেছে। সাফা ভ্রু কুঁচকে বলে, কি করছেন? আপনাকে দেখে কেমন চোর চোর গন্ধ আসছে। নিভ্র মনে মনে আওড়ায়, আমি কি সত্যি চুরি করেছি, নাকি আমারই গুরুত্বপূর্ণ কিছু চুরি হয়ে গেছে? সাফার দিকে রাগ মিশ্রিত চোখে তাকাতে সাফা বলে, আরে মজা করছিলাম। এত বড় ডাক্তার সাহেব কি চুরি করতে পারে? আবার আপনি 10ও বোঝা। যাই হোক, হাতের দিকে তাকান। নিভ্র ভ্রু কুচকাতে সাফা শাসনের সুরে বলে, এভাবে তাকাচ্ছেন কেন? সুন্দর করে তাকান। অন্ধকার জায়গাটাকে আলোকিত করতে তো বেশি কিছু না, এক ঝাঁক আলোই যথেষ্ট। আর অন্ধকার জায়গাটাকে আলোকিত করতে তো বেশি কিছু না, এক ঝাঁক আলোই যথেষ্ট। আর তা যদি হয় জোনাকির আলো, তবে তো আর কথাই নেই। জোনাকির সোনালি আলোয় ঢেকে যাবে অন্ধকার। আর কত সময় নষ্ট করবে জোনাকির পেছনে ঘুরে? সময় নষ্টের কি আছে? আপনার ভালো না লাগলে যেতে পারেন, আমি এখানে আরো কিছুক্ষণ থাকবো। নিভ্র ভ্রু ঠিক করে তাকাতেই সাফা তার হাতের এক ঝাঁক জোনাকি ছেড়ে দেয়। জোনাকিগুলো নিভ্রর গায়ে মুখে আছড়ে পড়ে আর সাফা খিলখিল করে হেসে বলে। নিভ্র প্রতিবারের মতো এবার আর বিরক্ত হয় না। সে পাশে থাকা দেয়ালটাতে ঠেস দিয়ে দাঁড়ায়। রাত একটু বেড়েছে, তবে এখনো ঘন কালো রাত হয়নি। এই বোধ হয় 8টা বাজবে। সাফা সেই সন্ধ্যা থেকেই জোনাকি নিয়ে পড়ে আছে। নিভ্র তখন থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সাফাকে দেখছে। ইদানিং তার সাথে কি হচ্ছে এটা সে নিজেই বুঝতে পারছে না। কেন যে মেয়েটাকে দেখলেই তার মনের সেই ভয়ঙ্কর শব্দগুলো দ্রুত থেকে দ্রুত গতিবেগে চলতে থাকে। মনের মাঝে অনেক কেনর জন্ম নেয়।
কিন্তু সে উত্তর খুঁজে পায় না। তবে সে এটা জানে কোনো এক ভয়ঙ্কর মাতালতায় সে ডুবেছে। তার অন্ধকারে আচ্ছন্ন জীবনে এক বিস্তর আলোর আগমন হচ্ছে। সেটা তার মতো তুখোড় ব্যক্তি বুঝতে পারছে না, তবে কেন যেন সে বুঝতেও চাইছে না। ভালোই লাগছে তার, মনে হয় বিষণ্ণতার চাদর ঠেলে মুগ্ধতা ঢুকতে চাইছে। সাফার বাবার কলে তার হুঁশ হয়। এত সময় সে জোনাকির আলো দেখতে এতটাই মুগ্ধ ছিল যে ভুলেই গেছে ঘড়িতে কটা বাজে। বাবার কল রিসিভ করে ফোন কানে নিতেই অপর পাশ থেকে চিন্তিত কণ্ঠে তার বাবা বলে ওঠে, মা, কোথায় তুমি? আসবা কখন? এত রাতে তুমি বাইরে থাকার মেয়ে না। কোনো কি বিপদ হয়েছে? আমি নিতে আসি। কোথায় তুমি? বাবাকে বলো। বাবার চিন্তায় ডালা ডালা প্রশ্ন শুনে সাফা মোবাইল কান থেকে সরিয়ে টাইম দেখে। এত রাত হয়ে গেছে দেখে সে জিহ্বায় কামড় দেয়, বিড়বিড় করে কী সব বলে, তারপর আবার বাবাকে উত্তর দেয়। না বাবা, আসতে হবে না, একটা কাজে এসেছি, তাড়াতাড়ি আসছি, চিন্তা করো না। সাফা মোবাইলটা ব্যাগে নিয়ে নিভ্রর সামনে দাঁড়ায়। নিভ্র ফোন নিয়ে বিজি এমন একটা ভাব দেখায়। সাফা চুপচাপ দাঁড়িয়ে আছে। নিভ্র একটা ভ্রু তুলে বলে, কি হয়েছে? জোনাকি দেখা এত তাড়াতাড়ি শেষ? না, দেখার তো অনেক ইচ্ছে, তাও অনেকক্ষণ পর্যন্ত, কিন্তু এখন বাসায় যেতে হবে। তবে আমার একটা কাজ আছে, যদি একটু হেল্প করতেন। নিভ্র এবার সোজা হয়ে দাঁড়িয়ে ফোন পকেটে নিতে নিতে বলে, তা কি হেল্প লাগবে তোমার? একটা কাচের বোতল লাগবে, প্লিজ এনে দেন। কেন? আগে জোগাড় করেন, তারপরেই দেখবেন। কেন? প্লিজ প্লিজ। নিভ্র মুখটা কুঁচকে দিল। তাকে দেখে বোঝা যাচ্ছে সে এবার বিরক্ত এবং সন্দেহ নিয়ে ভাবছে কি করবে। তবু সোজা হাঁটা দেয়। সেও দেখতে চায় কি করবে এই সাফা কাচের বোতল দিয়ে। কিছুক্ষণ পরে নিভ্র একটা ছোট্ট কাচের বক্স নিয়ে আসে। সাফার হাতে টেনে বক্সটা ধরিয়ে দিয়ে বলে, বোতল পাইনি। এটা ঢাকনাযুক্ত বক্স। এটা দিয়ে কি করতে চাও করো। সাফা বক্সে মুখ খুলে নিভ্রর হাতেই রাখে আর বলে, আমি কিছু জোনাকি ধরে একটু জমা করব, আপনি কিন্তু ঢাকনাটা ঠিকভাবে লাগিয়ে দেবেন, ঠিক আছে? নিভ্র আহামকের মতো তাকিয়ে আছে। সাফা তার হাতে একটা চিমটি কেটে হাত বাড়িয়ে জোনাকি ধরছে। নিভ্র গাড়ির ড্রাইভিং সিটে বসে আছে। সাফা গাড়ির একপাশে বক্সটা ধরে তাকিয়ে তাকিয়ে জোনাকিগুলো দেখছে। মাঝে মাঝে রিক্সা বা সিএনজি আসলে ডাক দিচ্ছে। নিভ্র গাড়ি থেকে বেরিয়ে এসে বলে, আমি দিয়ে আসবো, গাড়িতে ওঠো। সাফা যেন এই সুযোগটাই খুঁজছিল, তবুও ভাব নিয়ে বলে, লাগবে না, আমি নিজে নিজেই যেতে পারবো। তাহলে আর কি করার, যাও। সাফা ভাবতে পারেনি এমন করে বলবে নিভ্র। নিভ্র গাড়ির দিকে এগিয়ে যেতেই সাফা দৌড়ে এসে সামনে দাঁড়িয়ে বলে, আপনি এমন কেন বলেন তো? মেয়েদের সাথে কেউ এভাবে কথা বলে? বলে? তাহলে কিভাবে কথা বলে? আরে, মেয়েদের সাথে সুন্দর করে কথা বলতে হয়, মন থেকে কথা বলতে হয়। সবচাইতে বড় কথা, এত পার্ট দেখিয়ে কথা বলতে নেই, বুঝলেন? বুঝলাম। এবার কি যাবে তুমি? অবশ্যই। এত রাতে আমি একা কিভাবে যাব বলেন? আমার ভয় করে না বুঝি? আমাকে ভয় পাও না তুমি? আরে, আপনাকে ভয় কেন পাবো? আমার তো আপনাকে একটুও ভয় লাগে না, উল্টো আমার মনে হয় আপনি আমাকে ভয় পান। কথাটা বলে সাফা ভ্রু নাচাতে লাগে। নিভ্র একবার সাফার দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নেয়। গটগট করে হেঁটে গাড়িতে বসে পড়ে। বিপরীত পাশের দরজাটা খুলে দেয়। সাফা বক্সটা খুলে নিয়ে বসে পড়ে। নিভ্র গাড়ি স্টার্ট দেয়। নিভ্র গাড়ি চালাচ্ছে, সাফা বক্স ঘুরিয়ে ঘুরিয়ে জোনাকি দেখছে। কিছুক্ষণ পরে নিভ্র সাফার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবে, এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেল কিভাবে? নিভ্র গাড়ি থামায়। বক্সটা সাফার হাত থেকে নিয়ে গাড়ির পেছনে রাখে। ব্যাগটাও পেছনে রাখে, তা না হলে পড়ে যাবে। যত্নের সাথে সাফার উড়ন্ত ওড়নাটা ভালো করে গায়ে জড়িয়ে দেয়। জানালা দিয়ে হালকা বাতাস আসে। নিভ্র অপলক সাফার দিকে তাকিয়ে আছে। সাফার মুখের উপর ছোট ছোট চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে। নিভ্র মনের বিরুদ্ধে গিয়ে সেই চুলগুলোকে তার গাল থেকে সরিয়ে দিল। কানের একপাশে গুজে দিয়ে বিড়বিড় করে বলে, তুমি আমার কাছে আগুনের মতো। আগুন যেভাবে এসে জ্বালিয়ে দেয়, তুমিও জ্বালাচ্ছ। আর আগুন চলে গেলে যেমন পোড়া কয়লার ধোঁয়া ওড়ে, তুমিও চলে গেলেও মনের অবস্থা তেমনই হয়। কেন বলতে পারো?
নিভ্র দীর্ঘশ্বাস নিয়ে গাড়ি চালায়। মাঝে মাঝে আর চোখে সাফাকে দেখে, আবার বাতাসে ওড়না উড়ে এলোমেলো হলে তা ঠিক করে দেয়। সাফার ঘরের সামনে গাড়ি থামায়। নিভ্র সাফাকে ডাকতে চাইছে না, মনের মাঝে যেন তার দুই সত্তা কাজ করছে। একটা বলছে এটা সাধারণ একটা মেয়ে, এত দরদ দেখানোর কি আছে, না চাইতেও তার প্রতি যত্ন দরদ হচ্ছে কেন, এই নিভ্রের অজানা। আর একটা বলছে এটা একটা ভয়ঙ্কর অনুভূতি, যা এই মেয়েই তোমার মনে জাগিয়েছে। নিভ্র দুই সত্তাকে উপেক্ষা করে সাফাকে ডাকে। সাফা, সাফা। সাফার এমন কঠিন ঘুম দেখে নিভ্র হতবাক। এত গভীর ঘুম কিভাবে, তাও এত কম সময়ে? নিভ্র সাফার ওড়নাটা হালকা করে নাড়ায়। সাফার সাথে সাথে ধরফরিয়ে ওঠে। নিভ্রকে দেখে কিছুক্ষণ ভাবে সে, তারপর বলে, সরি, আসলে বেশি বাতাসে আমার ঘুম চলে আসে, তাই ঘুমিয়ে গিয়েছিলাম। ইটস ওকে, যাও, তোমার বাসে চলে এসেছে। আপনাকে ধন্যবাদ পৌঁছে দেওয়ার জন্য। তুমি আবার ধন্যবাদও দিতে পারো। এভাবে বলেন কেন? নিভ্র জবাব দিল না। সামনের দিকে তাকায়। সাফা ঠাস করে গাড়ি থেকে বেরিয়ে ঠুস করে দরজাটা বন্ধ করে দেয়। জানালার কাছে মাথা দিয়ে বলে, আপনি কখনোই বউ খুঁজে পাবেন না, বুঝলেন? বউ যদি পেতে চান, তিতা করলার মতো কথা বাদ দিয়ে মেয়েদের সাথে কিউট করে কথা বলতে শিখেন, বুঝলেন ডাক্তার সাহেব? সাফা সোজা হেঁটে গেট দিয়ে ঢুকে যায়। নিভ্র মুচকি হেসে তাকায় আর মনে মনে বলে, সত্যি পোড়া কয়লার মতো ধোয়া উঠছে, কিন্তু কেন? নিভ্র নিজের বাসার সামনে গাড়ি দাঁড় করিয়ে গাড়ি থেকে নামতে যাবে, এমন সময় সাফার জোনাকির বক্সটা আর তার ব্যাগটা চোখে পড়ে। নিভ্র সেগুলো হাতে নিয়ে কিছুক্ষণ ভাবে কি করবে এগুলো। তারপর এগুলো নিয়েই ঘরের দরজার সামনে দাঁড়ায়। রিং রিং কলিং বেল বাজার শব্দে রাফা কান খাড়া করে। তার দৃষ্টি এখনও টিভির দিকে। হাতের রিমোটটা টিপতেই আবার কলিং বেল বেজে উঠল। রাফা কিঞ্চিত বিরক্ত হলো। এদিক ওদিক তাকিয়ে কাজের লোকগুলোকে খুঁজলো, না পেয়ে সে আরও রেগে গেল। বাসায় 5টা কাজের লোক, কিন্তু প্রয়োজনের সময় একটাও কাজে আসে না। সারাদিন এদিক ওদিক ছোটাছুটি। রাফা একরাশ বিরক্তি নিয়ে রিমোটটা টেবিলের ওপর রাখলো। বড় বড় পা ফেলে দরজার সামনে দাঁড়ালো। পিতলের কাজ খচিত বিশাল দরজা। রাফা দরজার হ্যান্ডেল দুটিতে হাত রেখে টেনে তা খুলল। সামনের ব্যক্তিকে দেখে তার এত বিরক্তি আর রাগ নিমিষেই উধাও হয়ে গেল। নিভ্র কানে ফোন নিয়ে কথা বলছে, তার এক হাতে সাফার জিনিসগুলো। রাফা অবাক হলো। নিভ্রর প্রতি তার যে আলাদা ফিলিংস আছে তা ভাই বোনের মতোই। আসল কথা, নিভ্র ভাইয়াকে রাফার খুব অদ্ভুত লাগে। তার সব সময়কার ইচ্ছে সে নিভ্রর সাথে 2 কাপ কফি হাতে বারান্দায় গল্পগুজব করবে, আর নিভ্র ভাইয়া উচ্চ শব্দে হেসে উঠবে। কিন্তু নিভ্র তেমন না। সে সবসময় এত গম্ভীর কেন হয়ে থাকে এটা তার জানা নেই। তবে তার নিভ্র ভাইয়াকে দারুণ লাগে। বান্ধবীরা যখন ডায়েরির ভাঁজে তার ভাইয়ার ছবি লুকিয়ে রাখে আর মাঝে মাঝে উকি ঝুঁকি দিয়ে দেখে, তখন তো তার আরও বেশি ভালো লাগে। সবাই কিছুক্ষণ পরপর তার ভাইয়া সম্পর্কে জানতে চায়, আর সে মুড নিয়ে বলে, এখনও তো সময় নেই, আর ভাইয়া ইদানিং কাজে বিজি থাকে, তাই তার সাথে তেমন গল্প করা হয় না। যদিও নিভ্রর সাথে তার মোটেও গল্প করা হয় না, তবুও সবাইকে ইনিয়ে বিনিয়ে কত কত কথা যে সে বানিয়ে বলে তার কোনো ইয়াত্তা নেই। নিভ্র এক ভ্রু তুলে বলে ওঠে, হাঁ করে তাকিয়ে কি দেখছিস? দরজার সামনে থেকে সর, আমি ভেতরে যাব। রাফা নিজের ভাবনার সুতো ছিঁড়ে একপাশে হয়ে দাঁড়িয়ে পড়ে। নিভ্র ঢুকতে ঢুকতে বলে ওঠে, একটা গরম হট করে পাঠাতে বল। রাফা দৌড়ে রান্নাঘরে গিয়ে কফি পাঠাতে বলে নিভ্র রুমে। নিভ্র নিজের অ্যাপ্রনটা সোফায় মেলে দিয়ে জিনিসগুলো বেডরুমের চেয়ারের ওপর রাখতেই তার মনে হচ্ছে তার রুমে কেউ আছে। সাথে সাথে তার মেজাজ বকে যায়। রাগে চোখে এদিক ওদিক তাকায়। তারপর সে তার বিছানার দিকে তাকাতেই তার রাগ নিভে যায়। বিছানার লোকটি বলে ওঠে, হাই জ্যাম, এদিকে আসো। নিভ্র মুখে হাসির রেখা টেনে তার পাশে বসে পড়ে। মুখে বলে ওঠে, তা দাদা যান, কি মনে করে আমার রুমে এলেন? জরুরি একটা কথা ছিল। বলেন। তোমার ওই দিনের অ্যাটাককারীকে আমি জানতে চাই। কার এত বড় সাহস আমার নাতি নিভ্র নীলের মাথায় আঘাত করে? কার? নিভ্র এবার চিন্তায় মগ্ন হয়। তার মনে পড়ে যায় সাফার কথা। একবার চোখের পাতা ফেলতেই তার চোখে সাফার প্রতিবিম্ব ফুটে ওঠে। সাথে সাথে সে আবার চোখ খুলে তাকায়। আবার কি ভেবে বাঁকা হাসে। সে মনে করেছিল মেয়েটা ভয়ঙ্কর সাহসী হবে, কিন্তু তাকে ভুল প্রমাণ করছে সাফা। যে মেয়ে গুলির শব্দেই হকচকিয়ে যায়,
সুইকে ভয় পায়, কানে হাত দিয়ে চোখ বুজে থাকে, আবার তো রক্ত দেখে কাঁপাকাঁপি করে, সেন্সলেস হয়ে যায়। সে আর যাই হোক সাহসী তো হতে পারে না। তবে নিভ্রকে কেন যেন সে ভয় পায় না। এই কেন তার জানা নেই। দাদার কথায় সে ভাবনা থেকে বেরিয়ে আসলো। কি হলো বলছো না যে? তেমন কেউ না, মারামারি করতে গিয়ে হাতাহাতি হয়েছে। ইটস নট এ বিগ ম্যাটার। তুমি বলো তোমার কি খবর? আমার আর কি, এই বুড়ো বয়সে এসে রাজনীতির মতো কাজ করলে যা হয় আর কি। কাল একটা মিটিংও আছে, তোমার চাচাকে যেতে বলেছি, কিন্তু সে যাবে না, আমাকেই যেতে হবে। আমি কি ভাবছি দাদু ভাই, পরের ইলেকশনও তোমাকে দাঁড় করাবো। তুমি এমনিই সেলিব্রিটি, আবার নেতা হিসেবেও ভালো। আর ডক্টরি পেশার কথা না হয় নাই বলি, কি বলো? এত কিছু এখনো ভাবিনি। ভাবো দাদু ভাই, তুমি আমার জায়গায় দাঁড়াবে। অভ্রটা তো রাজিই হচ্ছে না। যাই হোক, ওকে ওর মতো থাকতে দেওয়াই উত্তম। ওকে আজ দেখলাম না যে, কোথায় গেছে? আমি কি অত সেলিব্রিটি নাকি? ওর নাকি 10 ভুজা, না যে এক হাতে তোর মতো হাজার কাজ করব। কি বলো দাদু? অভ্র নিজের চশমাটা ঠিক করতে করতে রুমে এগিয়ে এলো। নিভ্র এক পলক তাকালো, দাদাও একবার তাকালো। অভ্রর গায়ের রং ফর্সা, যদিও নিভ্রর চাইতে একটু চাপা, তবে তার গোলগাল চোখগুলো দারুণ, যদিও এই দারুণ চোখ সে চশমার মাঝে ঢেকে রাখে। মুখে খোঁচা খোঁচা দাড়ি, চোখ কারা সুঠাম দেহ। নিভ্র যেমন হিট সেও কম নয়। মেয়েরা যে রাজীবের ছেলে অভ্রনীল রাজীব চৌধুরী বলতে অজ্ঞান, এটা সবার জানা। মেয়েদের থেকে দূরে থাকে না, তবে প্রেমের প্যারায় পড়তে চায় না বলেই মেয়েদের রিজেক্ট করে আসে। অভ্র একগাল হেসে নিভ্রর কাজ চাপড়ে বসে পড়ে, আবার হেসে বলে ওঠে, নে, দেখে নে মনের মতো করে। কেমন লাগছে আমাকে বল? নিভ্র ভ্রুজোড়া তুলে ঠোঁট কামড়ে হাসে। অভ্র এই হাসি দেখে বলে, ভাই তুই বেঁচে গেলি। আমি ছেলে বলে, তা না হলে তোকে তুলে নিয়ে যেতাম। তা তুলে নিয়ে কি করতি? বিয়ে? তুই যে দিন দিন বলদ হয়ে যাচ্ছিস এটা আমার জানা আছে। তুমিও জেনে না দাদু, এই ছেলে কথাবার্তা আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না। সাল্লা, তোকে যত ভালো ভাবি অতটাও ভালো না তুই। কথাটা বলেই অভ্র বালিশ দিয়ে মারা শুরু করে। মাহবুব হাসে, তার হাসির তারে ঝুলে পড়া গালটাও লড়ে লড়ে ওঠে। মনে মনে দোয়া করে এদের ভালোবাসায় যেন নজর না লাগে। চায়ের কাপে চুমুক দিতে দিতে অভ্র নিভ্রর দিকে তাকিয়ে বলে ওঠে, ভাই, যে মেয়েটা আমার কোমর ভেঙেছে না, ও আমাকে পেইন কিলারের দাম জিজ্ঞেস করছে। তার দামটা কত রে? নিভ্র চোখ বাঁকিয়ে তাকায়, ডান হাত দিয়ে সামনে আসা চুলগুলো সরিয়ে দিতে দিতে বলে ওঠে, মেয়েদের চক্করে পড়েছিস মনে হচ্ছে। মোটেও তেমন কিছু না, তবে মেয়েটা একটু ভিন্ন ধাঁচের বুঝলি। ইংলিশ নিয়ে তার ভয়ঙ্কর অবজেকশন, কি কি বলে সবই অদ্ভুত। বলেই হেসে ওঠে অভ্র। নিভ্র কিছুক্ষণ তাকিয়ে থেকে ভাবনায় ডুব দেয়। সাফাও যেন তাকে 5 টাকা দিতে চেয়েছে, কথাটা ভেবে সে মৃদু ঠোঁট বাঁকায়। মুগ্ধ হয়ে সে চোখ বুজে সাফার কানে হাত দিয়ে চোখ বুজে দৃশ্যটা দেখে নেয়। জোনাকির আলোতে চকচক করা সেই মুখ আর সেই টোল পড়া হাসি। চোখ বুজেই হাসি নিভ্র। এবার সে কিছুক্ষণ চোখ বুজতেই ছিল। ভালোই লাগছে তার, কেমন যেন স্নিগ্ধ অনুভূতি কাজ করছে। অভ্র নিজের ফোনটা পকেট থেকে বের করে ফোনটা অন করলো। গ্যালারিতে ঢুকতেই ক্যামেরা ফোল্ডারের একটা ঘুমন্ত মেয়ের ছবি ফুটে ওঠে। তাতে ক্লিক করতেই তার সম্পূর্ণ স্ক্রিন জুড়ে ভাসে। অভ্র অপলক তাকিয়ে দেখে সাফাকে টেবিলে মাথা ফেলে ঘুমোতে দেখে তখনই মনের অজান্তেই ছবিটা তুলে নিয়েছে সে। অভ্র কিছুক্ষণ তাকাতেই তার কেমন যেন লেগে ওঠে, তাই আবার মোবাইল পকেটে রেখে দেয়। নিভ্রর দিকে তাকিয়ে বলে ওঠে, নিচে যাচ্ছি, তুই তো কাজ ছাড়া যাবি না, থাক এখানেই পড়ে। বলেই বড় বড় পা ফেলে রুম থেকে বেরিয়ে যায়। নিভ্র কিছুক্ষণ তাকিয়ে থেকে বিছানায় চিত হয়ে শুয়ে পড়ে। সাফা তার বাবার সাথে বসে কথা বলছে। সে প্রচন্ড রেগে আছে, তার একটাই কথা, বাবা প্লিজ, না গেলে হয় না? না মা, কেসটা অনেক ইম্পর্ট্যান্ট, তাই যেতেই হবে। আমি যদি পারতাম তাহলে কখনোই যেতে চাইতাম না। তুমি চিন্তা করো না। সাখাওয়াত খুবই ভালো মানুষ, যদিও তোমাকে সেই প্রথম দেখবে, তবে তোমাকে মেয়ের মতো রাখবে, তাই চিন্তার কারণ নেই। হলের জন্য অ্যাপ্লাই করেছো? না বাবা, কাল করে দিব।
সাফা দীর্ঘশ্বাস নিল, চোখে তার পানি চিকচিক করছে। যে কোনো সময় এক ফোঁটা গড়িয়ে পড়তে পারে। তার বাবার সিলেটে পোস্টিং হয়েছে, তাই তাকে ঢাকা ছেড়ে যেতে হবে, কিন্তু সে চায় না বাবাকে ছাড়া থাকতে। তবে না চাইতেও এখন তাকে থাকতে হবে। বাবা মাকে ছাড়া সে একদিনও কোথাও কাটায়নি, এখন কিভাবে থাকবে ভাবতেই তার ভয় লাগছে। সাফা বারান্দায় দাঁড়িয়ে আছে। রাতের আকাশটা সুন্দর, মনে হয় কাল রোদ হবে ভালো। তারাগুলো চিকচিক করে জ্বলছে। হঠাৎ নিজের ব্যাগ আর জোনাকির বক্সের কথা মনে পড়তেই সে তার বাবার মোবাইল দিয়ে তার মোবাইলে কল করে। একটা সুন্দর রিংটোনে নির্ভর চোখ খুলে তাকায়। এটা তার ফোনের রিংটোন না। সে চারপাশে একবার চোখ বুলিয়ে সাফার ব্যাগ দেখতে পায়, টেবিলের এক সাইডে চেয়ারের ওপর রাখা। ভাগ্যিস দাদা আর অভ্র দেখেনি, দেখলে তাকে কি ভাবতো কে জানে। নিভ্র ভাবতেও পারছে না তার কি হয়েছে, নিজেকে কেমন চোর চোর লাগছে। নিভ্র সাফার ব্যাগ থেকে ফোনটা হাতে নিতেই রিং বেজে ওঠে। একটা লোক আর সাফার ছবি দেখে নিভ্র বুঝতে পারছে এটা সাফার বাবা। স্ক্রিনে বাবা নামটা ভেসে উঠেছে বারবার। নিভ্র ফোনটা রিসিভ করে কানে ধরে। সাফা ওই পাশ থেকে বলে, আপনাকে তো ভালো মানুষ মনে করেছি, শেষমেশ আপনি আমার জোনাকি আর ব্যাগ চুরি করেছেন। আল্লাহ আল্লাহ। ফালতু কথা রাখো, ওকে? একে তো মরার মতো ঘুমিয়েছিলে, তার উপর এইসব আমার গাড়িতে রেখে দিয়েছ। তাই ফালতু কথা রাখো, আমার হসপিটালে এসে এগুলো নিয়ে যাবে। তোমার এইসব জিনিসে আমার বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই। সো ফালতু বাঁকা বন্ধ করো, ওকে? আর এখন রাখো। নিভ্র কল কেটে দিয়ে বুকে হাত দেয়। মেয়েটার ভয়েস শুনলেও তার বুক ধাক ধাক করে সাউন্ড করে, দম আটকে আসে। সাফার ব্যাগে একটা সাদা রুমাল দেখতে পায় নিভ্র। হাত বাড়িয়ে রুমালটা নেয়। সে জানে একজনের অনুমতি ছাড়া তার ব্যাগে হাত দেওয়া উচিত না, তবুও সে রুমালটা নিল। রুমালটা নাকে ধরতেই এক মিষ্টি ঘ্রাণ নাকে আসে। নিভ্রর যেন মুহূর্তেই অদ্ভুত অনুভূতি হয়, শরীর যেন শিহরিত হচ্ছে। সাফা হাবার মতো তাকিয়ে আছে মোবাইলের দিকে। কি অদ্ভুত লোক। সাফা বিস্তর মাঠে খালি পায়ে হাঁটছে। পায়ের নিচে সবুজ ঘাস, পয়রে তার সবুজ জামদানি, হাত ভর্তি সবুজ কাচের চুড়ি। ঝুমুর ঝুমুর শব্দ হচ্ছে সেই চুড়ির থেকে, যে শব্দগুলো খোলা মাঠের বাতাসের সাথে ঘুরে বেড়াচ্ছে। হু হু বাতাস বইছে, চারপাশের গাছপালাগুলো দুলছে, হালকা বৃষ্টি পড়ছে। সাফার লম্বা চুলগুলো খোলা, বাতাসে দুলছে বাম ডান। বিশাল আঁচলটা মাঠে গড়াগড়ি খাচ্ছে, চোখ ভরা কাজল, ঠোঁটে ছুঁয়ে আছে হাসি। গালের একপাশে সেই সুন্দর টোলটাও মুখে পড়ে আছে। ঘন পাপড়িতে পানির ফোঁটা জমে হচ্ছে শিশির কণার মতো। সাফা চোখ ছাপটা নিতে শিশির কণা গাল ছুঁয়ে বসে। হঠাৎ নিভ্র সামনে এসে দাঁড়ায়, হাতগুলো পেছনে, মনে হচ্ছে কিছু একটা আছে। সন্ধ্যাবেলা নিভ্রের মুখ তবুও উজ্জ্বল দেখা যাচ্ছে, ঠোঁটজোড়া প্রসারিত করে হাসে। সাফা চকিতেই প্রশ্ন করে, এখানে কেন আপনি, আর হাতে কি? নিভ্র আবার হাসলো। সাফা চোখ মুখ কুঁচকে তাকালো। নিভ্র সাফাকে অবাক করে তার টোলটাতে একটা চুমু খেলো। সাফা ব্যাককেল হয়ে দাঁড়িয়ে যায়। নিভ্র আবার হেসে হাত পেছন থেকে এনে একটা কাচের বক্স বের করে, আর বক্সটাতে জোনাকিতে ভরা। সাফা অবাক হয়ে তাকিয়ে থাকে। নিভ্র বক্সটা নিচে রেখে সাফার হাত টেনে তাকে বসিয়ে দেয় সামনে, আর ওর এক হাত নিয়ে বক্সটা খুলে দেয়। সাথে সাথে জোনাকিগুলো উড়ে এসে সাফার হাতে গায়ে বসে, তাদের আলোতে চারদিকে আলোকিত হয়ে গেছে। নিভ্র সাফার দিকে এসে হঠাৎ তাকে জড়িয়ে নেয়। নিভ্র হক চুকিয়ে বালিশ থেকে মাথা তুলে বিছানায় বসে পড়ে। তার সারা শরীর ঘামে একাকার। বুকে হাত দিয়ে সে জোরে জোরে নিঃশ্বাস নেয়। দুহাত দিয়ে চুলগুলো পেছনে নিয়ে টেনে ধরে রাখে। ডান হাত দিয়ে চোখ মুখ মুছতে শুরু করে। সে ভাবতে পারছে না সে কিভাবে এমন অদ্ভুত একটা স্বপ্ন দেখছে। স্বপ্নটা যেন তাকে নাড়িয়ে রেখে দিয়েছে। বুকে হাত দিয়ে বসে আছে নিভ্র, বুকটা তার ধুকপুক করে কাঁপছে। ধাক ধাক শব্দ করছে। নিভ্র কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না। আপনার কফি। কারো মিষ্টি কণ্ঠে নিভ্র চকিতেই তার দিকে তাকায়, অবাক হয়ে বলে, তুমি আমার রুমে কি হয়ে এলে? এমন একটা ভাব করছেন যেন আমি হাঁটতেই পারি না। পা যখন আছে তাহলে আমি হেঁটে যেতে পারি, বুঝলেন? সাফা কথা ঘোরাবে না। একবার স্বপ্নে, আবার এখন আমার রুমে এসে ডিস্টার্ব করছো। মানে কি সবের? হ্যাঁ, কেন বোঝেন না? কেন বোঝেন না মানে কি? আর আপনি স্বপ্নেও আমাকে দেখেন নাকি? তাহলে তো আপনি আমার প্রেমে পড়ে গেছেন। নিভ্র চোখ লাল করে তাকালো, রাগে চিৎকার করে বলে, এই পাগল মেয়ে, যাও তো এখান থেকে। আমি নিভ্র নীল কারো প্রেমে পড়তে পারি না, বুঝলে? আর মেয়ে জাতির তো ভুলেও না।
নাকি? তাহলে আপনি কি ছেলে জাতির সাথে প্রেম করবেন বলে ঠিক করেছেন নাকি? মানে কি? মানে মানে গেছি। বলেই হুহা করে হেসে ওঠে। নিভ্র যেন নিজেকে কন্ট্রোল করতে পারছে না, সে রেগে যাচ্ছে। এই মেয়েকে এখন তার কি যে করতে ইচ্ছে করছে সে বলেও বোঝাতে পারছে না। নিভ্র রেগে গায়ের চাদরটা পাশে ছুঁড়ে দিল, বাম হাত দিয়ে কফির মগটা ধাক্কা দিয়ে ফ্লোরে ছুঁড়ে দিল। ঠাস করে একটা শব্দ হলো, সাথে সাথে নিভ্রর কানে রহমত চাচার চাপা চিৎকার ভেসে আসে। উনি চেঁচিয়ে বলে, কি করছেন বাবা? আপনার কি হয়েছে? আপনার কি অসুখ করছে? এমন কইরা কথাক্ষণ কিল্লাই আমি বাড়ির বেকারে ডাকি আনি। আপনার শরীরটা মনে হয় না বালা। নিভ্র ভূত দেখার মতো করে তাকায়। সে ভাবতেই পারছে না সাফা কই গেল। সে চারিদিকে উকিঝুঁকি দিচ্ছে, বারবার সাফাকে খুঁজে চলেছে। তার স্পষ্ট মনে আছে সে এখানে কফির মগ হাতে সাফাকে দেখেছে। তবে সাফা গেল কই? কালকে হসপিটাল থেকে এসেই সে বিছানায় গা এলিয়ে দিয়েছে। তারপর থেকে সাফাকে চোখের সামনে দেখছে। আর সকালে তো তার স্পষ্ট মনে আছে সাফা তার রুমে এসেছে, তাকে উল্টোপাল্টা কথা শোনাচ্ছিল। তাহলে গেল কই? আর রহমত চাচা কখন এলো? নিভ্র বিস্মিত চোখে রহমত চাচার দিকে তাকায়, কঠিন স্বরে বলে, চাচা, এখানে কিছুক্ষণ আগে একটা মেয়ে ছিল না? রহমত চাচা হতভম্ব হয়ে তাকায় নিভ্রর দিকে, তারপর জবাব দেয়, না তো নিদ্র বাবা, আমিই আসছি আপনার রুমে প্রথমে। আর এসেই দেহি আপনি আমার কি কি যেন কইতাছেন। পাগল মায়া আরও কি কি যেন। কি হইছে বাবা নিদ্র? নিভ্র জবাব দিল না। সামনে আসা চুলগুলো দু হাতে পেছনে টেনে ধরল। সে নিজেই বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে। নিভ্র কিছুক্ষণ দীর্ঘশ্বাস নিল, তারপর শান্ত দৃষ্টিতে তাকালো রহমতের দিকে। সে এখনো ভয়ঙ্করভাবে তাকিয়ে আছে নিভ্রর দিকে। নিভ্র ঠান্ডা গলায় বলে, চাচা, আপনি এখন যান। আর আমি যাই বলে থাকি না কেন কাউকে বলার প্রয়োজন নেই, ওকে? এখন আপনি আসতে পারেন। রহমত কাজগুলো তুলে নিয়ে হাঁটা ধরে। নিভ্রর ঘরের বাইরে আসতেই সে একবার পেছনে ঘুরে তাকায়, আবার হাঁটা দেয়। সিঁড়ির কাছে আসতেই বেসামালভাবে অভ্রর সাথে ধাক্কা লাগে তার। অভ্র অবাক হয়ে বলে, চাচা, তোমার কি হয়েছে? এভাবে এলোমেলো হয়ে হাঁটছো কেন? আর এত তাড়াহুড়া করে নামছো কেন? রহমত চাচা মনে জোশ পেয়েছে এমন একটা শ্বাস নিয়ে বলে, আরে অব্র বাবা, আর কোয়েন না। নিদ্র বাবার এমন হয় ভূতে ধরছে, বুঝলেন? কেমন কেমন যেন করতাছে। কিছুক্ষণ আগে আমার এক মাইয়া ভাইবা কি কি যেন কইছে। আমার কাপটা আবার কাপটা আসার দিছে। বুঝতাম পারতেছি না কিতা হইছে। আমি কই কি ভালা হুজুর দেখান লাগবো মনে হয়। সারাদিন তো রুগী মরা মানুষগুলোকে থাকে, তাই কই কি জিনে টিনে পাইছে কিনা কে জানে। কি সব বলছো চাচা? এই যুগে এসেও এমন ফাউল কথা কিভাবে বকো তুমি? এখন আর আমরা ছোট নেই, বড় হয়ে গেছি। তাই তোমার গল্পগুলো একটু আপডেট করো, বুঝলে চাচা? কথাটা বলেই অভ্র নিভ্রের রুমের দিকে এগিয়ে যায়। নিভ্র এখনো মাথায় হাত দিয়ে বসে আছে। তার মাথায় সত্যি কিছু আসে না। নিজের পাশে কারো অস্তিত্ব অনুভব করতে পেরে নিভ্র মাথা তুলে তাকালো। অভ্র নিভ্রর পাশে বসে দুষ্টু হাসি দিয়ে বলে, কি রে, তোকে এরা কি ভূতে ধরেছে? কে বলেছে এসব ফালতু কথা? কে আর? রহমত চাচা, তুই নাকি কোনো মেয়েকে নিয়েও কি সব বলছিলি? কি রে, প্রেমে টেমে পড়লি নাকি? আরে বল বল, আমিও শুনি। কে সেই রমণী? এমন কিচ্ছু না। এসব ফালতু কথা বলিস না তো, ভালো লাগছে না এসব। যা বলবো না। তবে শুন চাচ্ছু, তোকে আজ নিচে ডাইনিং এ দেখতে চাই। আসলে আজ নাকি তার প্রিয় বন্ধু আসবে। তার মেয়ে কিছুদিন থাকবে এখানে, হল পেলেই চলে যাবে সে। ওনার নাকি সিলেটে পোস্টিং হয়েছে, তাই সেখানে যাবে। মেয়েটার মা নেই, আর ঢাকায় আত্মীয় স্বজনও নেই, তাই আমাদের বাসায় রেখে যাবে। যাই হোক, চাচ্চু পরিবারের সকলকে দেখতে চায়, তাই তুইও থাকবি। তা না হলে চাচ্চু রাগ করবে। আচ্ছা। অভ্র বুঝতে পেরেছে নিভ্র কিছু নিয়ে টেনশনে আছে, তাই এত তাড়াতাড়ি আচ্ছা বলেছে। তা না হলে তার সাথে 2-3 বেলা কথা তো কাটাকাটি করতই। অভ্র চলে আসে। নিভ্রের হয়তো একা থাকার টাইমের প্রয়োজন। বাবা প্লিজ
তুমি এখানেই থেকে যাও না। মারে, থাকতে তো আমি তোমার চাইতেও বেশি চাই, কিন্তু কিছু করার নেই, যেতে হবেই। কেসটা অনেক ইম্পর্ট্যান্ট, আর তোমাকে কিছুদিন ওখানে থাকতে হবে, তারপর হল পেলে সেখানে চলে যাবে। বাবা, আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া? আমি তো সবসময় তোমার সাথেই আছি মা, চিন্তা করবে না। এখন সব গুছিয়ে নাও। সাফা মন খারাপ করে ব্যাগ গোছাতে থাকে। তার মোটেও ভালো লাগছে না আর একজনের বাড়িতে এভাবে আশ্রিতার মতো থাকতে। সে তো তাদের চেনেও না, তবুও থাকতে হবে, কিছুই করার নেই। তার সাথে সবাই কেমন ব্যবহার করবে এটা ভাবতেই তার ভয় করছে। অপরিচিত লোক তার একদম ভালো লাগে না, তার উপর তারা নাকি অনেক বড় লোক, মন্ত্রীর বাড়ি নাকি। তার ভয় লাগছে কিভাবে না জানি তাকে গ্রহণ করবে সবাই। ব্যাগ হাতে সিএনজি থেকে নেমে পড়ে শৌরি। মেয়ের এক হাত ধরে বিশাল বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে। গেটের ভেতরে ঢুকতেই সাফা অবাক হয়ে সব দেখছে। গেটের দুপাশে দুটি বিশাল গাছ রয়েছে, একটা গাছ কৃষ্ণচূড়া আর একটা গাছ হলুদ রাধাচূড়া। গেট থেকে সোজা সরু পথ, পিচ ঢালা রাস্তা, দুপাশেই মাঠ, একপাশে বাগান আর একপাশে সবুজ ঘাসের বুকে বেতের চেয়ার টেবিল। সাফা তার বাবার হাত ধরে দাঁড়িয়ে ভাবছে, বাড়িটা এত বড়, তাহলে বাড়ির মানুষগুলোর মনটাও কি এত বড় হবে? হলে হবে, না হলে নাই। তার কি কিছুদিন পরেই তো সে হল পেলেই চলে যাবে, একটু কষ্ট করে থাকতে হবে আর কি। নিভ্র আজ হসপিটালে গেল না, তার বাবা বলেছে বাসায় থাকতে, তাই যেতে পারবে না। কফির মগ হাতে সে তার রুমের সামনে বারান্দায় দাঁড়ায়, কানে তার মোবাইল। হসপিটালের রোগীদের অবস্থা কেমন সে জানতে চাচ্ছে। হঠাৎ গেটের দিকে চোখ যেতেই সে বিরক্ত হয়। সকাল থেকে সাফা তার স্বপ্নে এসে রুমে এসে নানাভাবে বিরক্ত করছে, বুঝতেই পারছে না কি করবে। নিভ্র এবার রেগে গেল। এটা আবার তার মনের ভুল ভেবে সে রেলিং থেকে সরে এলো। মেয়েটাকে দেখলেই মনের ভিতর 460 মেগাওয়াট বিদ্যুৎ দৌড়ে বেড়ায়। কিছুই বুঝতে পারছে না হচ্ছেটা কি তার সাথে। সাফা আর তার বাবা ঘরে ঢুকতেই অবাক হয়, বাড়ির প্রতিটা লোকই প্রায় উপস্থিত। সাখাওয়াত এগিয়ে এসে শারিককে চাপতে ধরে। সাফা অবাক হয়ে দেখছে। ইফতেখার এগিয়ে এসে বলে, ভাই কেমন আছেন? ভালো ভাবি, ও আমার মেয়ে সাফা। সাফা এগিয়ে এসে সালাম নেয়। ইফতেখার তাকে জড়িয়ে নেয়। সাফা যেন হতভম্ব, এতটা আপন করে নেবে এটা সে ভাবতে পারেনি। সেও জড়িয়ে ধরে। মায়ের কথা মনে পড়ে তার খুব করে। ইফতেখারের গায়ে যেন তার মায়ের গন্ধটাই পাচ্ছে। সবাই এক এক করে তার সাথে কথা বলেছে। দুপুরে খেয়ে তার বাবা সিলেটের উদ্দেশ্যে রওনা হবে। সাফাকে দেখে রাফা এগিয়ে এসে বলে, সবার সাথে পরিচয় হয়েছে, কিন্তু আমার আর ভাইয়ের সাথে হলে না যে? আচ্ছা, আগে আমি আমার পরিচয় দিই। আমি রাফা, তোমার বড় কিন্তু অনেক, তাই রাফা আপু বলে ডাকতে পারো। আমি কিন্তু তুমি করেই রাখবো। আর ওই যে আসতে, উনি আমার অভ্র ভাইয়া, তোমার ভার্সিটির টিচার। রাফার ইশারা দেখে সাফা অভ্রের দিকে তাকায়। অভ্র এবং সাফা দুজনেই অবাক হয়, কিন্তু সাফা মনে মনে ভয় পাচ্ছে। যদি অভ্র বলে দেয় সে অভ্রকেও ফেলে দিয়েছে, তবে কি হবে? তাকে তো এই বাড়ির সবাই, সাথে তার বাবাও উড়াধুরা দেবে। কথাটা ভেবেই সাফা চোখ নামায়। অভ্র অবাক হলেও তার ভালো লাগছে সাফাকে দেখে। অভ্র ওদের সামনে এগিয়ে আসে। রাফা সাফার গাল টেনে বলে, তুমি কিন্তু ভারী মিষ্টি মেয়ে, কি কিউট, একদম গোলুমোলু। আর চোখগুলো কি সুন্দর নীলাভ, যেন আকাশ তোমার চোখে। ইস! রাফার কথায় সাফা লজ্জা পাচ্ছে। কেউ তার এভাবে প্রশংসা করলেই তার লজ্জা পায়। যদিও সে বাহিরে খুব চঞ্চল, কিন্তু বড়দের সামনে খুবই ভদ্র মেয়ে। সাফা ভয়ে আছে, কখন না জানে তার কথা অভ্র বলে দেয় আল্লাহ মালুম। সাফা সরে আসতে চাইলে রাফা তাকে ধরে বলে, কোথায় যাচ্ছ? মিষ্টির দোকান। আমাদের সাথে থাকতে হবে, বুঝলা? আচ্ছা আচ্ছা, আমাকে কেমন লাগে তোমার? সত্যি বলবে। সাফা অবাক রাফার এমন মিশুক ব্যবহারে। সে ভাবতে পারছে না বড় পরিবার এত সুন্দর হয়। তার এমন পরিবার ভালো লাগছে। সবাই কত আপন হয়ে থাকে, কি সুন্দর মিলেমিশে থাকে। সাফা জবাব দেয়, আপনিও খুব ভালো আপু, আমার অনেক ভালো লাগছে। আসলে আমি সব সময় একা থাকি, আপনাকে পেয়ে ভালো লাগছে। যে কয়েকদিন থাকবো, একজন ভালো আপু পেয়ে গেলাম। ভালো হয়েছে না? ওয়াও, তোমার ভয়েসও তো খুব মিষ্টি। তোমাকে তো আমি সবসময় আমাদের বাসায় রেখে দেবো, মিষ্টির দোকান। অভ্র তাকিয়ে দেখে মেয়েটা যেখানে যায় হাসির ভান্ডার নিয়ে হাজির হয়। ক্লাসেও সবাই হাসে ওর কথা শুনে। বাচ্চা মেয়ে,
ইফতিকার এগিয়ে এসে বলে, রাফা, তোমার পাশের রুমটা সাফার, ওকে নিয়ে যাও, ফ্রেশ হয়ে আসুক, হাত মুখ ধুয়ে। কাকিমা, আমার রুমে মিষ্টির দোকান থাকলে কি হবে? ইফতিকার অবাক হয়ে বলে। মিষ্টির দোকানটা কে? ইফতিকার মুচকি হাসে। সাফা অবাক হয়ে দেখে এই হাসি সে কোথায় যেন দেখেছে, কার সাথে যেন খুব মিল আছে। সাফা অদ্ভুতভাবে দেখছে ইফতিকারের হাসিটা। ইফতিকার বলে, তোর সাথে ঘুমালে মেয়েটা আলু ভর্তা হয়ে যাবে, যেভাবে তুই ঝাপটে ধরস। থাক থাক মা, ও আলাদা থাকুক, তাছাড়া ওরও হয়তো আলাদা থাকার অভ্যাস, বুঝলে? সাফা একবার বলতে চেয়েছে রাতে ঘুমোতে তার ভয় করে, যদিও মাঝে মাঝে তখন সে বাবার কাছে ঘুমায়। এখন কোথায় ঘুমোবে ভাবছে। আবার আলুর ভর্তা হওয়ার কথা শুনে সে আর বলল না রাফার সাথে ঘুমানোর কথাটা। সাফা চুপ করে দাঁড়িয়ে আছে। অভ্র এগিয়ে এসে বলে, তুমি যে এত চুপ থাকতে পারো আমি জানতাম না। সাফা কথা না বাড়িয়ে বলে, দেখেন, আমি আপনাকে ফেলে দিয়েছি, এটা কিন্তু আপনি কাউকে বলবেন না। আমি কিন্তু অনেকবার সরি বলেছি, তাই আপনি যদি বলেন না তবে কিন্তু আমি। অভ্র হতবাক। এখনো মনে আছে এই মেয়ের। সে সাফাকে একটু ভয় লাগাতে চায়, তাই বলে, বলে দিলে কি করবে শুনি? আবার ফেলে দিব। কথাটা বলেই সাফা মুখ ভেঙচি দিয়ে একপাশে হয়ে যায়। অভ্র হাসে। সিঁড়ির খটখট শব্দে সবাই তাকায় সিঁড়ির দিকে। সাফার মনোযোগ তার ব্যাগের দিকে। নিভ্র মোবাইলে কথা বলতে বলতে আসে। সাফাত সিঁড়ির দিকে তাকিয়ে হেসে বলে, আমার ছেলে নিভ্রনীল। সাফা ব্যাগ থেকে চোখ সরিয়ে সামনে তাকায়। নিভ্র মোবাইল কানে নিয়েই তাকায়। সাফা যেন ভূত দেখেছে, এমনভাবে তাকায়। নিভ্রকে সে মোটেও আশা করেনি। অভ্রকে তো শুধু ফেলেছে, আর নিভ্রের সাথে আরও কি কি যে করেছে তার তো কোনো ইয়াত্তা নেই। তার উপর রাতেই চোর বলেছে। এখন কি হবে? সাফা একবার ঘরের দূরের দরজাটা দেখছে, একবার নিভ্রের দিকে তাকাচ্ছে। সে যে কোনো সময় এক ভৌ দৌড় দিয়ে পালাবে এখান থেকে। তা না হলে এই দুই ছেলে মুখ খুললে তার উপর কি পরিমাণ যে ধুমধারাক্কা পড়বে সে ভাবতেও পারছে না। সাফা এক পা করে পিছিয়ে যাচ্ছে। ভয় তার হাত পা কাঁপছে। নিভ্র সাফাকে দেখে এবার চরম হতবাক। তার মনে হচ্ছে তার সাথে অদ্ভুত কিছু একটা হচ্ছে, কিন্তু এই অদ্ভুত কিছুটা কি? নিভ্র মোবাইল পকেটে ঢুকিয়ে নেয়। সাফার দিকে তাকিয়ে থাকা অবস্থায় সে সিঁড়ি বেয়ে নামছে। তার এখনো বিশ্বাস হচ্ছে না এটা সাফা। সাফা প্রায় দরজার কাছে চলে এসেছে। আর কিছু পা গেলেই মেন দরজা। এখন সে ভাবছে হেঁটে হেঁটে পালাবে নাকি দৌড়ে পালাবে। নিভ্র সিঁড়ি দিয়ে নামতেই তার বাবা দাঁড়িয়ে বলে, নিভ্র, তোমার আঙ্কেল উনি। নিভ্র তাকালো। তাকিয়ে বুঝতে পারছে না এখন সে সাফার বাবাকেও দেখছে। আজিব, কি হচ্ছে তার সাথে? সাফার বাবা এগিয়ে এলো। নিভ্র সালাম দিল। নিভ্র সবাইকে দেখছে। সাখওয়াতের একটু পাশ ঘেঁষে নিভ্র বলে, আপু, আমি এখানে একজন লোককে দেখতে পাচ্ছি, যাকে মাত্র সালাম দিলাম। তুমিও কি ওনাকে দেখতে পাচ্ছ? ছেলের এমন কথায় সাক্ষাৎ হতভম্ব হয়ে তাকায় তার দিকে। অদ্ভুত ভঙ্গিতে পা থেকে মাথা পর্যন্ত দেখে। নিভ্র কালো ট্রাউজারের উপর সাদা টি শার্ট পরেছে। তার মনে হচ্ছে তার ছেলে তো সুস্থ আছে, এমনকি সে উল্টো জামা কাপড়ও পরেনি। তবে এমন গাঁজাখুরি টাইপের কথাবার্তা বলার মানে কি? সাক্ষাৎ নিভ্রের আর একটু পাশ ঘেঁষিয়ে ফিসফিসিয়ে বলে, কি সব বলছো নিভ্র? অবশ্যই আমি দেখছি এবং সবাই দেখছে। ও আমার বন্ধু শারিক। তুমি আগে কখনো দেখোনি, এর মানে এই না যে তুমি বাচ্চাদের মতো। এখন আমি যা দেখি তুমি তা দেখো। এমন একটা খেলা খেলবে? তুমি কি অসুস্থ? না আপু, তেমন কিছু না। নিভ্র সাফার দিকে তাকালো। সে বুঝতে পারছে তার বাবার এই বন্ধুই সাফার বাবা। নিভ্র চোখ ছোট ছোট করে সাফার দিকে তাকালো। সাফার তো ভয়ে বুকের ভেতর ড্রাম পেটাচ্ছে মনে হচ্ছে। চেহারাটা কাদো কাদো হয়ে আছে। নিভ্র এবার অবাক হলো, সাফা এভাবে তাকিয়ে আছে কেন? নিভ্র তার বাবার দিকে ফিরে কিছু বলতে যাবে, তার আগেই সাফা দৌড়ে এসে বলে, আরে নিভ্রনীল্লা, আপনি জানেন আপনার কত বড় ফ্যান? ও জানবেন কিভাবে? আমার সাথে তো আপনার তেমন দেখাই হয়নি, তাই আমি বলছি, হাই, আমি সাফা, বাবার মেয়ে। কথাগুলো দ্রুত গতিতে বলে ফেলে সাফা। নিভ্র হতভম্ব নয়নে তাকায়, মনে মনে ভাবে, কি বলে এই মেয়ে? কালকেও তো দেখা হয়েছে, বলে কিনা আমার ফ্যান। এই মেয়ে আর যাই হোক, আমার ফ্যান লিস্ট নেই। কি হয়েছে ওর? অসুস্থ নাকি? বাবার মেয়ে, এটা আবার কেমন কথা?
নিভ্র ভ্রু কুচকে তাকালো সাফার দিকে। ভয়ে সাফা কী সব বলছে সে নিজেও জানে না। রাফা এগিয়ে আসে, এসে বলে, মিষ্টির দোকান, তুমিও ভাইয়ের ফ্যান? আর সব মেয়েরাই বাবার মেয়ে হয়, বুঝলে? তো অনেক বড় বড় ফ্যান, একদম ডুবা ডুবা টাইপের ফ্যান। আর বাবার মেয়ে কথাটা এক্সাইটেড হয়ে বলে দিয়েছে। মেয়েরা তো ভাইয়ার ফ্যান হবে, এটা স্বাভাবিক। তুমিও সবার মতোই, ভালো কথা। চাইলে সেলফি নিতে পারো, যদি ভাইয়া তুলতে দেয় আর কি। আরে না, লাগবে না। সাফা আর মনেই কথাটা বলে। সবাই তার দিকে একবার চকিতেই তাকায়। সাফা জিভ কামড়ে বলে, সবাই সাফার এমন কথা শুনে হেসে দেয়। অভ্র তাকিয়ে আছে নিভ্রের দিকে। নিভ্র চোখের পাতা ফেলছে না, এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাফার দিকে। অভ্র অবাক চোখে দেখছে। সে আগে কখনো নিভ্রকে মেয়েদের দিকে তাকিয়ে থাকতে দেখেনি। অভ্রর সন্দেহ হচ্ছে, কিন্তু সেই সন্দেহকে তেমন পাত্তা না দিয়ে সোফায় বসে, সাথে নিভ্রকেও টেনে বসিয়ে দেয়। সাফা দাঁত কটমট কটমট করছে। সাফার বাবা সাফাকে পাশে বসতে বলে, কিন্তু সাফা বসলো না। কথায় কথায় যদি এই দুই ভাই সব বলে দেয় তখন তার কি হবে। সাফা রাফাকে বলে, আপু, আমাকে রুম দেখিয়ে দেবেন না? কেন নয়, চলো। সাফা রাফার সাথে হেঁটে হেঁটে সামনে এগিয়ে যায়। নিভ্র ঘুরে তাকায়, সাফাও তাকায়। চোখে চোখ পড়ে, সাফা চোখ সরিয়ে সামনে রাখে। রাফা প্রশ্ন করে, তা তুমি এবার কিসে পড়ো? যদিও আমি জানি কোন ভার্সিটিতে পড়ো, কিন্তু কিসে পড়ো তা তো জানি না। তাহলে বুঝলেন কিভাবে আমি আপনার ছোট? আরে তোমাকে দেখে বোঝা যায় পিস্তি একটা মিষ্টির দোকান। সাফা মনে মনে একটু অবাক হয়, তবে গাল টানলে তার ভালো লাগে, তাই মিষ্টি একটা হাসি দিয়ে বলে, ফার্স্ট ইয়ারে। আর আপনি? তুমি তো আমার ভাবনা চাইতেও ছোট। আমি এবার মাস্টার্স করছি। এই তো রুমে চলে এসেছি। এটা তোমার রুম। রহমত চাচা, ব্যাগটা রেখে দিন, ফ্রেশ হয়ে নিচে আসো। আচ্ছা। সাফা বিছানায় চিৎ হয়ে শুয়ে পড়ে। বুকে হাত দিয়ে কিছুক্ষণ জোরে জোরে শ্বাস নেয়, তারপর বিড়বিড় করে বলে, এই বাড়িতে থাকাই ঝুঁকিপূর্ণ, বুঝলি সাফা? পালাতে হবে, কিন্তু পালিয়ে যাব কই? হল ঠিক না হওয়া পর্যন্ত এখানেই থাকতে হবে। তবে যদি দুই ভাই মুখ খোলে তখন আমার কি হবে? আগে নিচে চলো, তখন না হয় আমি পালাতে সাহায্য করব। নিভ্রর কণ্ঠ শুনে সাফা হুমড়ি খেয়ে উঠে বসে। ওনাটা গলা থেকে সামনে টেনে দেয়। দু তিনটা ঢোক গেলে চোখ বড় বড় করে তাকায়। ভয়ে গলা থেকে কথাটাই বের হচ্ছে না, নিঃশ্বাস দ্রুত চলছে। নিভ্র দুপা এগিয়ে সাফার সামনে দাঁড়িয়ে বলে, তা আমি কি এখনই সবাইকে বলে দেবো যে তুমি আমার মাথা ফাটিয়েছো, নাকি পরে বলবো বলে উঠে রাখবো? বলো। দেখেন, আপনিও কিন্তু আমাকে মেরেছেন। আমি কি এমনি এমনি মেরেছি নাকি? আর মারলেও সরি বাবা, এগুলো কিছু জানে না, জানলে অনেক বকবে। গাল ফুলিয়ে কাদো কাদো হয়ে মাথা নিচু করে বলে সাফা, ওকে, মাফ করে দিলাম। বাসার কাউকে বলবো না, এত টেনশন করতে হবে না। তুমি নিজের বাসা মনে করেই থাকতে পারো। এ বাসার সবাই ভালো, তোমার ভালো লাগবে। এখন রিল্যাক্স হয়ে নিচে চলো, সবাই ওয়েট করছে। সাফা খুশিতে লাফিয়ে ওঠে। খুশি মাখা চকচকে চোখে তাকায় নিভ্রর দিকে। সাফার কি যেন হলো, হঠাৎই একটা অদ্ভুত কাণ্ড করে বসে সে। হুট করে সাফা দাঁড়িয়ে পড়ে। সাফা দুপা উঁচু করে নিভ্রকে জড়িয়ে ধরে, তার দুহাত নিভ্রর গলায়। নিভ্রর মনে হচ্ছে তার সারা শরীরে বিদ্যুৎ দৌড়ে বেড়াচ্ছে। রঞ্জে রঞ্জে শিহরণ খেলছে, দম যেন খিচে গেছে, শ্বাস রৌত হয়ে গেছে। বুকের ভেতর সেই পিনপিনে ধাক ধাক শব্দটা হচ্ছে না, চোখগুলো কোটর থেকে বেরিয়ে আসছে মনে হচ্ছে। নিভ্র সারা শরীর জুড়ে কাপড়ে দিয়েছে। সাফা হঠাৎ করেই আবার ছেড়ে লজ্জিত ভঙ্গিতে মাথা নিচু করে দাঁড়িয়ে শীতল কণ্ঠে বলে, সরি, এক্সাইটেড হয়ে এমনটা করে ফেলেছি। বলেই সাফা একবার নিভ্রর দিকে লজ্জাজড়িত চোখে তাকায়। নিভ্র সেখানেই থমকায়। সাফা একপাশ হয়ে বেরিয়ে আসে, নিচের ঠোঁটে দাঁত চেপে উপরের ঠোঁটের সাথে দুই ঠোঁট লাগিয়ে হাসে। এই হাসিতে অন্যরকম স্নিগ্ধতা আছে। সাফা নিজের হাত কসলাতে শুরু করে। তার বুক ধাক ধাক করে অদ্ভুত শব্দ করছে। সেই শব্দে তার সম্পূর্ণ শরীর কাঁপছে। তার মনে এক কিশোরী খেলা করছে। মনে হচ্ছে মনের মাঝে নতুন আবেগ বাসা বাঁধছে। এই আবেগটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে।
তবুও এই আগুনের শিখায় সে জ্বলবে। নিভ্রর প্রতি তার এই আবেগ হঠাৎ করে জন্মে গেছে। কতদিন এই নিভ্রর সাথে দেখা হয়েছে, কিন্তু এই অদ্ভুত ভয়ঙ্কর অনুভূতি আগে কখনো হয়নি। সে কি নাম দেবে এই অনুভূতির ভেবে পাচ্ছে না। সাফা মনে মনে ভাবে, গত মাসে তো 18 কোঠা শেষ করে সে 19-এ পা দিয়েছে, তবে তার মনে কেন নতুন করে 18-র জন্ম হচ্ছে? কেন সে 18-র জোয়ারে ভাসে? সে মনে মনে আওড়াতে লাগে। তার মোটেও এক্সাইটমেন্টে নিভ্রকে জড়িয়ে ধরা উচিত হয়নি, কিন্তু সে যখনই খুব খুশি হয়, চিন্তামুক্ত হয়, তখনই খুশির ঠেলায় সামনের ব্যক্তিকে এভাবে জড়িয়ে ধরে। তার এই জীবনে সে প্রথম কোনো পুরুষকে এভাবে জড়িয়ে নিয়েছে। তার 18-র প্রথম পুরুষ নিভ্র। সে কিনা আজ হুট করে তার দুষ্টমিষ্টি জীবনে নতুন করে এক ভয়ঙ্কর আবেগ জাগিয়ে দিয়েছে। হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগায় সাফার সামনে তাকায়। রাফা দাঁড়িয়ে আছে তার পাশেই। অভ্র অবাক হয়ে সাফার লজ্জায় লাল হওয়া গাল দেখছে। এই প্রথম সে এমন লজ্জায় রাঙা হতে দেখেছে এই মেয়েকে। তাই তার মনে এক ফুলকি আবেগ দোলা খাচ্ছে। অনুভূতিটা যেন জাপড়ে নিচ্ছে তাকে। রাফা সাফাকে বলে, তোমাকেই ডাকতে যাচ্ছিলাম, চলো, সবাই নিচে অপেক্ষা করছে। চলেন। সাফা আর রাফা হেঁটে যাচ্ছে। অভ্র তাকিয়ে দেখছে, মনে মনে একবার পেছনে ফিরে দেখার অনুরোধ করছে, কিন্তু সাফা তার মনের কথা শুনল না। সে তো তার নতুন করে জন্ম নেওয়া সুপ্ত অনুভূতি নিয়েই ব্যস্ত। সাফা সিঁড়ির কাছে গিয়েই একবার তার নিজের রুমের দিকে তাকালো। অভ্র সেদিকে খেয়াল না করেই ভেবে নিয়েছে তার দিকে তাকিয়েছে। ঠোঁটজোড়া প্রসারিত হয়ে তার মুখে হাসি ফুটে ওঠে। সাফার নিজের রুমের দিকে তাকিয়ে নিরাশ হয়। সে ভেবেছে নিভ্র হয়তো বের হবে, কিন্তু তা হলো না। চোখ সরাতেই অভ্রর দিকে তাকিয়ে একটা শুকনো হাসি হাসে। অভ্রের ভাবখানা এমন যে এতেই হবে তার। অভ্র প্রশান্তি নিয়ে একটা দীর্ঘশ্বাস নিল। সাফা মোড় ঘুরিয়ে হাঁটা দেয়। নিভ্র এখনো দাঁড়িয়ে আছে আগের জায়গায়। নিভ্রের ব্যস্ত জীবনটা যেন এখানেই আটকা পড়ে গেছে। বুকটাও যেন ধুকপুক করতে ভুলে গেছে। এ কেমন অনুভূতিতে নিভ্র সিক্ত হচ্ছে, এটা তার নিজেরই অজানা। নিভ্রর গা থেকে যেন সেই রুমালটার ঘ্রাণ আসে। নিভ্রর মনে হচ্ছে না চাইতেও তার জীবন বদলে যাচ্ছে। স্বপ্নের মতোই কিছু জোনাকি ঝাঁক বেঁধে তার মনকে আলোকিত করতে চাচ্ছে, কিন্তু তার অবুঝ মন তা কিছুতেই মানতে চায় না, কিছুতেই না। সবাই ডাইনিং টেবিলে বসে আছে। টেবিলের ওপর বাহারি সব খাবার। সাফা বরাবরই কম খায়। খাওয়া দাওয়াতে তার তেমন একটা আগ্রহ নেই, কিন্তু আজকের খাবারগুলো অন্যরকম লাগছে। সব সময় বুয়ার হাতের রান্না খেতে খেতে বিরক্ত সে, কিন্তু আজ ভালো লাগছে। সাফা খাবার খাবে, কিন্তু তার বিশাল বায়নার কথা শুনে ডাইনিং টেবিলের সবাই তার দিকে তাকিয়ে আছে। তাদের চোখে মুখে বিস্ময় ঘুরে বেড়াচ্ছে। সাফা বাচ্চাদের মতো মুখ করে গাল ফুলিয়ে তার বাবাকে বলে, বাবা, তুমি তো আজ চলে যাবে, তাই না? শারিক মাথা ঝাঁকিয়ে উত্তর দেয়, যাবো তো। তাহলে আমাকে তোমার হাতে খাইয়ে দিতে হবে, তা না হলে আমি যেতে দিব না। আচ্ছা দিব, এমনিও তো রাতে তুমি আমার হাতে খাও, আজ না হয় দিনেই খাইয়ে দিই। সবাই নিজেদের খাবার খাওয়া ছেড়ে দিয়ে সাফার খাওয়া দেখছে। সবাইকে দেখে মনে হচ্ছে এখানে হিট সিনেমা চলছে, তবে সেদিকে সাফার বা তার বাবার বিন্দু মাত্র মনোযোগ নেই। তারা তাদের কাজ করছে। সাফা আর চোখে এবার নিভ্রকে দেখে। সাথে সাথে দুজনের চোখ এক হয়। সাফা চোখ নামিয়ে নেয়। সে মনে মনে অনুতপ্ত, তার লজ্জা লাগছে। মনে মনে ঠিক করে নিভ্রের সামনেই পড়বে না, আর নিভ্র থেকে দূরে দূরে থাকবে। সাফা অনেকক্ষণ থেকে ইফতেখারকে খুঁজছে। এবার মুখ খুলে বলে, আন্টিকে দেখছি না যে। মোহনা এগিয়ে এসে বলে, তুমি কি আমাকে খুঁজছো মা? না আন্টি, ওই সুন্দরী আন্টি আছে না, ওনাকে। সাফার কথায় সবাই চুপ করে যায়। সবার মুখে কালো মেঘের আনাগোনা চলছে। নিভ্র জোয়াল শক্ত করে সাফার দিকে থেকে চোখ সরিয়ে নেয়। সবাই একবার নিভ্রর দিকে তাকায়, আবার খাবারের দিকে। মোহনা নীরবতা ভেঙে বলে, উনি পরে আসবে মা, তুমি খাও। সাফা সবার গম্ভীর মুখ দেখে সন্দেহ নিয়ে নিভ্রর দিকে তাকায়। সে নিভ্রকে আর ইফতেখারকে একসাথে একবারও দেখেনি, তবে কেন এটাই তার মাথায় ঢুকছে না। নিভ্রর মাকে এটাও সে এখনো জানে না। সাফা তার বাবাকে জড়িয়ে দাঁড়িয়ে আছে। মাহবুব আর তার পরিবারের মনে হচ্ছে সাফাকে তার বাবা বিদায় দিচ্ছে, তাও শ্বশুর বাড়ি পাঠাচ্ছে। সাফা কান্নাকাটি করে একাকার অবস্থা। নিভ্র হতভম্ব হয়ে দেখছে সব। সে এই প্রথম সাফাকে কাঁদতে দেখছে। সাফার চোখ ভর্তি পানি দেখে তার কেন যেন বুকে ব্যথা হচ্ছে। অদ্ভুত সে ব্যথার কষ্ট, কিন্তু তার কাছে সাফার কান্নার দৃশ্য দেখে
মনে হচ্ছে কত সুন্দর এই দৃশ্য, যেন পৃথিবীর সবচাইতে সুন্দর দৃশ্য এটা। নীলাভ চোখ ভর্তি পানি, দুপাশের ফোলা গালগুলো লাল লাল হয়ে আছে, আর সেই চোখা নাকটা লাল হয়ে আছে। কি সুন্দর লাগছে সাফাকে। তার বুকে যদি এই ব্যথা না হতো তবে সে সারাদিন সাফাকে নিজের সামনে বসে কান্না করতে বলতো। এত সুন্দর কান্না হয় নাকি তার জানা নেই, তবে এই মেয়েকে যে কাঁদলে কান্না পড়ি লাগে এটা তার জানা ছিল না। কত মানুষকেই না সে কাঁদতে দেখেছে, কিন্তু এমন ভয়ঙ্কর অনুভূতির শিকার হতে হয়নি তাকে। তবে কেন সে তার সাথে এসব হচ্ছে নিভৃর জানা নেই। সাফাকে এভাবে দেখে কারোরই ভালো লাগছে না। এই কয়েক ঘন্টায় সাফাকে সবাই হাসতে দেখেছে, তখন সবারই ভালো লেগেছে, কিন্তু এখন আর ভালো লাগছে না। শারিক মেয়ের মাথায় হাত বুলিয়ে কপালে একটা চুমু আঁকে, তারপর ব্যাগ হাতে বেরিয়ে যায়। দরজার বাইরে গিয়ে কয়েক ফোঁটা চোখের পানি ফেলে। এই প্রথম মেয়েকে ছাড়া তাকে থাকতে হবে ভাবতেই কষ্টে তার বুক ছিঁড়ে যাচ্ছে। মেয়েরা তো বাবার কলেজা হয়, এদেরকে কখনো একজন বাবা বোঝা মনে করতে পারে না, কারণ মেয়ে বিদায়ের সময়টাই বাবার আসল ভালোবাসার প্রকাশ ঘটে। তারা যেন মেয়েকে না নিজের কলেজা ছিঁড়ে দিয়ে দেয়। শারিকের কষ্টের মাধ্যম ভিন্ন হলেও কষ্ট একই লাগছে। স্ত্রী মরার পরে মেয়েকে দুহাতে আগলে রেখেছে সে, এভাবে একা রেখে যেতে ইচ্ছে করছে না। ইফতিকার সাফাকে জড়িয়ে সোফায় বসে আছে। নিভ্র সিঁড়ির পাশে দাঁড়িয়ে সে দৃশ্য দেখছে, ভ্রুগুলো সে কুঁচকে রেখেছে। ইফতিকারকে সে মোটেও পছন্দ করে না, মা হিসেবেই বেশি অপছন্দ তার। সাফাকে এমন আদর দিয়ে জড়িয়ে ধরতে দেখে তার কেন যেন বিরক্ত কাজ করছে। ইচ্ছে করছে সাফাকে একনারে নিজের কাছে নিয়ে আসতে, কিন্তু সে এমনটা করতে পারছে না বলেই তার বেশি বিরক্তি লাগছে। অভ্র টিভির রুম থেকে সব দেখছে, মনে তার এক হারানোর ভয় জাগছে। অদ্ভুত কষ্ট হচ্ছে, কিন্তু কেন? সাফা রান্নাঘরে উকিঝুঁকি দিচ্ছে, তাকে এখন কোনো অংশেই খাবার চোরের চাইতে কম মনে হচ্ছে না, যদিও খাবার চুরি করার বিন্দুমাত্র ইচ্ছে তার নেই। সাফা নিজেকে সম্পূর্ণ দরজার দিকে আড়াল করে মাথা কাত করে রান্নাঘর পর্যবেক্ষণ করছে। এত বড় রান্নাঘর সে আগে কখনো দেখেনি। রান্নাঘরের এক পাশে মোহনা আর এক পাশেই ইফতেকার কাজ করছে। ইফতেকার রান্না করছে আর মোহনা সবজি কাটাকাটি করছে। সাফা রান্নার রও পারে না, তবুও সে রান্নাঘরে এসেছে। একা একা থাকতে ভালো লাগছে না। রাফা কোথায় যেন গেছে সাফা জানে না। সাফা এবার মাথা ঘুরিয়ে নেবে এমন সময় ইফতেকার বলে, টুকটুকির মতো উকিঝুঁকি না দিয়ে এদিকে চলে এসো, মিষ্টির দোকান। সাফা চকিতেই তাকায়, ঠাস ঠাস পা ফিরে এক প্রকার লাফিয়ে ইফতেকারের পাশে দাঁড়ায়। ইফতেকার মুচকি হাসে, সাফাও দাঁত বের করে হাসে। সাফা বলে, আপনি আমাকে দেখলেন কিভাবে? রান্নাঘরটাই একমাত্র মহিলাদের ঘর, বুঝলে? তাই এখানে একটা ফুলের পাপড়ি উড়ে আসলেও টের পাওয়া বড় ব্যাপার না। একা থাকতে ভালো লাগে না মা? সাফা মাথা ঝাঁকায়, যার অর্থ হ্যাঁ। ইফতেকার হেসে এক হাতে জড়িয়ে নেয়, মোহনা গাল টেনে দেয় আর বলে, রাফা ঠিক নামকরণ করেছে তোমার, মিষ্টির দোকান একটা। সাফা লজ্জা পায়, মাথা নিচু করে। ইফতেকার আবার মুচকি হাসে। সাফা এবার বুঝতে পেরেছে এই হাসি কোথায় দেখেছে। এটা তো নিভ্র নীলের হাসির কার্বন কপি। সাফা বুঝতে পেরেছে ইফতেকারই নিভ্র নীলের মা, তাই একটু হেসে বলে, আপনার হাসি একদম আপনার ছেলের মতো। ইফতেকারের মনে চাপা কষ্ট জন্মায়। সেই কষ্ট দেখা না গেলেও সাফা দেখে, তাই কিছুক্ষণ তাকিয়ে থাকে। ইফতেকার মুখে হাসি টেনে বলে, আমারই মতো দেখতে হয়েছে, শুধু নাক আর চুলগুলো তার বাবার মতো, আর চোখগুলো ভিন্ন ধাঁচের। ওর চোখ দেখে ছোট্টবেলায় কেউ মানতেই চাইতো না যে এটা ওর আসল নাকি নকল। ওর দাদি বলতো এটা আসলই, কিন্তু তবুও কেউ কেউ দ্বিমত পোষণ করত। তখন নিভ্র চোখে হাত দিয়ে কান্না করত, আর আধো আধো গলায় কি বলতো জানো, এটা আতল, এটা আতল, এটা আতল বলেই দৌড় লাগাতো। আর কেউ গাল টানলে রাগে মনে হয় চোখ মুখ লাল হয়ে যেত। গালে দুহাত দিয়ে সে বড়দের, বিশেষ করে মেয়েদের সামনে ঘুরত। বাচ্চা থেকেই সে রাগী আর জিদ্দি। তবে তোমার চোখটাও খুব সুন্দর, একদম নীলাভ আকাশ। কথাগুলো বলেই ইফতেকার হাসে। সাফা এক দৃষ্টিতে তাকিয়ে সে হাসি দেখে, অসাধারণ সে হাসি। বয়স তো কম হবে না, তবুও কত সুন্দর লাগছে মহিলাটাকে। সাফা অবাক তার এই রূপ দেখে। কিছুক্ষণ পরেই সাফার মনে পড়ে
সেও তো গাল টেনেছিল। ইস, কি কাজগুলোই না সে করেছে। সব কাজের জন্য একবার সরি বলা লাগবে। সাফা মোহনার পাশ ঘেঁষে আদুরে কণ্ঠে বলে। আমি কাটি আন্টি, প্লিজ বলেই দুজনে হাসে। সাফা মুখ গোমরা করে বলে। আন্টি দেন না, আমি একটু কাটি, প্লিজ প্লিজ। সাফার এমন কথা শুনে মোহনা আর না করতে পারল না, বলে। আচ্ছা, কিন্তু সাবধানে। ঠিক আছে। সাফা পেঁয়াজ কুচি করতে গিয়ে কেটে কেটে একাকার করে ফেলেছে। চোখ লাল হয়ে এসেছে, চোখ খুলতেও পারছে না, আবার বন্ধও করতে পারছে না। তার এমন অবস্থার জন্য কখন যে হাতের আঙুল কেটে গেছে এটাও সে টের পেল না। মুখ উপরে করে সে পেঁয়াজের উপর ছুরি চালাচ্ছে। ইফতিকার আর মোহনা অন্য কাজে বিজি। সাফার মনে হচ্ছে তার হাতে খুব জ্বালা করছে, কিন্তু সে নিচের দিকে তাকাতে পারছে না। ইফতিকার ঘুরে তাকাতেই আল্লাহ বলে মৃদু চিৎকার করে। সাথে সাথে মোহনাও এগিয়ে এসে দেখে এই অবস্থা। ইফতিকার সাফার আঙুল চেপে ধরে, তার চোখ হাত দিয়ে মুছে দেয়, তাকে সামনের রুমে নিয়ে আসে। সাফার তো এবার খুব জ্বালা করছে। জানার পর মনে হয় জ্বালাটা দ্বিগুণ হয়ে গেছে। সাফাকে সোফায় বসানো হয়েছে। ইফতিকার উত্তেজিত হয়ে বলে। তুমি কেন কাটতে গেলে মা? পারো না যা, আগে শিখতে হয়, তারপরই করতে হয়। তুমিও না। নিপ্র মাত্র হসপিটাল থেকে এসেছে। দরজা দিয়ে ঢুকতেই ইফতিকার আর মোহনাকে সোফা ঘিরে দাঁড়িয়ে থাকতে দেখে সে পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ মাঝে বসে থাকা সাফাকে কান্না জড়িত অবস্থায় দেখে সে থমকালো, দুপা এগিয়ে আসলো। এসেই নিচের দিকে তাকিয়ে অবাক হয়। সাফার হাতের রক্ত ফ্লোরে পড়ে একটা বাজে অবস্থা হয়ে আছে। নিপ্র জানে সাফার রক্তে ফোবিয়া আছে। সাফা বলে। পারি, আমি পারি আন্টি, কিন্তু পেঁয়াজগুলো ভালো না, বুঝলেন? তা না হলে আমাকে এত কাটতে হতো বলেন? বলেই নিচের দিকে তাকাতে যায়। তার আগে নিভ্র এগিয়ে এসে হাঁটু গেড়ে বসে সাফার সামনে। নিভ্রের এমন কাণ্ডে সাফা থ মেরে তাকিয়ে থাকে। নিভ্রের সেদিকে তেমন পাত্তা নেই। সে উত্তেজিত গলায় বলে। সবসময় ফাজলামি করতে তোমার ভালো লাগে না? সব কিছুর একটা লিমিট থাকে, কিন্তু তোমার কেয়ারলেসের কোনো লিমিট নেই। ফাজলামি মেয়ে একটা। নিজের প্রতি যত্নবান হও, ওকে? তুমি কি 2 বছরের বাচ্চা নাকি? ফাউল মেয়ে একটা। ময়না, ফার্স্ট এড বক্সটা নিয়ে আয় তাড়াতাড়ি। সাফা সহ বাড়ির সবাই হতভম্ব নজরে দেখছে। ইফতিকারের তো চোখ বড় বড় হয়ে গেছে। সে এ পর্যন্ত এতটা উত্তেজিত হয়ে রুগী দেখতে দেখেনি নিভ্রকে। দুই যাই অবাক হয়ে একজন আরেকজনের মুখ দেখছে। সাফা নিভ্রকে দেখছে। এলোমেলো চুলে মাথায় নিচু করে সাফার হাতের দিকে তাকিয়ে আছে। নিভ্র সাফার হাতটা টেনে নিজের কাছে নিয়ে নেয়। সাফা অপলকভাবে দেখছে তাকে। সাদা শার্ট, কালো প্যান্টে শার্টের হাতা ভাঁজ করা, ডান হাতে অ্যাপ্রন আর স্ট্যাটোস্কোপ, ঘামে শরীর ভিজে আছে। সাফা মনে মনে বলে, লোকটা একটু বেশি সুন্দর। এত সুন্দর হওয়ার মানে হয় কোনো? না, হয় না। কি দরকার এত সুন্দর হওয়ার? এই সুন্দর তাকে একটু নাড়াতে পারেনি, কিন্তু এই বুকের ধুকপুকুনির শব্দটা তাকে নাড়িয়েছে। যখন নিভ্রর বুকে মাথা রেখেছিল তখনই কাঁপিয়েছিল তাকে। ভয়ঙ্করভাবে আহত হয়েছে সে। দুই হৃৎপিণ্ডের শব্দ এক হওয়াতেই এই অনুভূতি তাকে ছুঁয়েছে। ইস, কি একটা অনুভূতি ছিল! সাফা চোখ বুজে নিঃশ্বাস নেয়। ময়না এগিয়ে এসে বক্স দেয়। নিভ্র যত্নের সাথে স্যাবলন তুলোয় লাগিয়ে সাফার কাটা হাতে লাগায়। সাফার একটা চাপা চিৎকার কানে আসে। সাফা নিচের দিকে তাকাতে চায়। নিভ্র শাসনে সুরে বলে। নিচে তাকাবে না? তোমাকে কি আমি একবারও বলেছি তাকাতে? না, বলিনি, তাই তাকাবে না। আর আপনি ওর মাথা চেপে ধরুন তো। ফাজিল মেয়ে একটা, যা বলবো তার বিপরীতটাই করবে। ইফতেখার যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তার ছেলে আজ এত বছর পরে তার সাথে কথা বলেছে। ব্যাপারটা সত্যি তার কাছে খুবই আনন্দের। খুশিতে তার মুখ চকচক করে ওঠে। এগিয়ে এসে সাফার মাথা চাপড়ে ধরে যাতে তাকাতে না পারে। নিভ্র যত্নের সাথে সাফার হাতে ঔষধ লাগিয়ে দেয়, জ্বালা যাতে না করে, তাই মাঝে মাঝে ফু দিয়ে দিচ্ছে। বাড়ির কাজের লোক সহ সবাই অবাক। অভ্র দোতলার সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে। প্রথম থেকে সে তার মা আর কাকির কথা শুনে রুম থেকে এগিয়ে এসেছে। সাফাকে এভাবে দেখে তার ভয় হয়। তাড়াতাড়ি এগিয়ে আসতে নিভ্র তার আগেই এগিয়ে গেছে, তাই সিঁড়িতেই দাঁড়িয়ে পড়ে। বুকে হাত দিয়ে দ্রুত পায়ে হেঁটে নিজের রুমে চলে যায় অভ্র। দরজাটা বন্ধ করে জোরে জোরে শ্বাস নেয়। না চাইতেও চোখ দিয়ে গড়গড় করে পানির ফোঁটা গাল বেয়ে গড়িয়ে পড়ে। অভ্র দু হাতে নিজের চোখ মুছে নেয়, আবার পানিতে গাল ভরে ওঠে। অভ্র আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে। নিচের দিকে একবার তাকায়, লাল লাল চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ। নিজে নিজেই আবার বলে,
এত আবেগ কবে থেকে জন্মে গেছে তোর অভ্র? তুই তো এমন ছিলি না। তবে এমন কেন? কেন নিভ্রের প্রতি তোর জেলাসি কাজ করছে সাফার জন্য? তবে কি এটাই প্রথম ভালোবাসা? তবে কি এটাই সেই অনুভূতি? তবে কি এটাই সেই ভয়ঙ্কর অনুভূতি? তবে কি আমি প্রেমে পড়েছি? অব্র বিছানায় বসে পড়ে, মাথায় হাত দিয়ে নিচের দিকে তাকায়। নিভ্রর কথা মনে হতেই সে উঠে দাঁড়ায়। তার ভাই তাকে অনেক ভালোবাসে, এমনকি সেও। একটা মেয়ের জন্য ভাইয়ের ভালোবাসায় কখনো ফাটল ধরবে না, কখনোই না। কথাগুলো নিজের মনে বিড়বিড় করে অভ্র, আর পায়চারি করছে। ইফতেখারের মনে প্রশ্ন জাগে, শুধু তার না, উপস্থিত সবার মনেই জাগে, কিন্তু কেউ সেই প্রশ্ন করার সাহস পায় না। নিভ্র দাঁড়িয়ে পড়ে, তার এত সময়ে এখন হুঁশ আসে। সাফার দিকে তাকিয়ে দেখে সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। নিভ্র বুঝতে পারে উত্তেজিত হয়ে সে সবার মনে প্রশ্নের জন্ম দিয়েছে, কিন্তু এখন সে উত্তর দেবে কি? সাফার প্রতি এই অধিক যত্ন কেন? এত কেন কষ্ট লাগে সাফার কষ্ট হলে? কেন সাফার আশেপাশে থাকলেই পৃথিবীটা অন্যরকম লাগে? সে নিজেই জানে না এর উত্তর কি। নিভ্র সাফার চোখের দিকে তাকায়, সাফা চোখ নামিয়ে নেয়। নিভ্র নিজের থেকে সবাইকে উদ্দেশ্য করে বলে, এভাবে তাকিয়ে থাকার কি আছে? যে যার কাজে যাও। ডাক্তার হিসেবে রোগীকে দেখা আমার কাজ, আর নাকি তোমাদের? হ্যাঁ, নিভ্রর এমন ঝাঁঝালো কথায় সবাই মাথা নিচু করে। নিভ্র আবার বলে,